মুভির শুরুতে আমরা লিন নামের এক স্কুল ছাত্রীকে দেখতে পাই। লিনের বাবার আয় খুব একটা বেশি ছিল না, কিন্তু সে চেয়েছিল যে লিন যেন শহরের সবচেয়ে নামকরা স্কুলে পড়াশোনা করে। অ্যাডমিশনের সময় সে স্কুলের হেড টিচারকে লিনের মেধার কথা বলছিল, যে কিভাবে লিন তার আগের স্কুলে একের পর অ্যাওয়ার্ড জিতেছে, আসলে কতটা উজ্জ্বল একজন ছাত্রী। হেড টিচার লিনের বাবার সব কথা শুনে বলে যে লিনকে আমাদের স্কুলে নিতে আমাদের কোনো আপত্তি নেই, আপনি চাইলে এখনই লিনকে এই স্কুলে ভর্তি করাতে পারেন। এরপর সে লিনকে জিজ্ঞেস করে যে তুমি কি এই স্কুলে পড়ার জন্য এক্সাইটেড, তুমি কি এখানে পড়তে চাও? লিন তখন সোজা সাপটা উত্তর দেয়, সে বলে যে না, আমি এই স্কুলে পড়তে চাই না। হেড টিচার তার কথা শুনে একেবারে অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে যে কেন, এই স্কুল কি তোমার পছন্দ হয়নি? লিন তখন শান্ত গলায় বলে, না ম্যাম, স্কুল আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু আমার বাবার আয় খুব সীমিত, সে অনেক কষ্ট করে টাকা জমায়। আমি যদি এই স্কুলে পড়ি তবে বছরে প্রায় 5 লাখ টাকা খরচ হয়ে যাবে আমাদের, আর সেই টাকা জোগাড় করতে আমার বাবার অনেক কষ্ট হবে। হেড টিচার হেসে বলে, আরে না না, 5 লাখ কেন হবে, আমাদের স্কুলের বার্ষিক ফিউশন তো মাত্র 1,20,000 টাকা। তখন লিন কোনো কাগজ কলম ছাড়াই তার মগজ খাটিয়ে হেড টিচারের সামনে পুরো বছরের খরচের একটা নিখুঁত হিসেব তুলে ধরে। সেখানে লাঞ্চ খরচ থেকে শুরু করে যাতায়াত ও পেট্রোল খরচ সবকিছুই ছিল। লিনের এই তোখর বুদ্ধিমত্তা দেখে হেড টিচার রীতিমতো চমকে যায়। সে লিনকে বলে, তুমি আসলে একজন জিনিয়াস, আমরা তোমাকে স্কলারশিপ দেব, তোমাকে কোনো ফিউশন দিতে হবে না, তুমি এখন থেকে নিশ্চিন্তে এখানে পড়তে পারো, কারণ তোমার মতো একজন স্টুডেন্ট যদি আমার স্কুলে থাকে তাহলে সেটা আমার সত্যি খুব সৌভাগ্যের ব্যাপার, আর আমি চাই আমার স্কুলে তোমার মতো কেউ থাকুক। এভাবে লিনের এই নামি স্কুলে পড়াশোনা শুরু হয়ে যায়। সেখানে লিনের সাথে গ্রেস নামের এক মেয়ের বন্ধুত্ব হয়। গ্রেস মেয়েটা খুব মিষ্টি হলো, পড়াশোনায় ছিল খুবই কাঁচা। একদিন পরীক্ষার আগে গ্রেস কোনোভাবে পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে যায়। লিন দয়া করে তাকে সেই প্রশ্নপত্রগুলোর সমাধান একদম সহজভাবে বুঝিয়ে দেয়। পরীক্ষার দিন লিন বুঝতে পারে যে স্কুলেরই এক শিক্ষক তার প্রাইভেট টিউশনে ওই প্রশ্নপত্র ফাঁস করেছিল, আর গ্রেসও সেই টিচারের কাছে প্রাইভেট পড়তো। কিন্তু সমস্যা হলো, লিন এতবার করে বুঝিয়ে দেওয়ার পরেও গ্রেসের মাথায় কিছুই ঢুকেনি। পরীক্ষার হলে বসে গ্রেস কিছুই লিখতে পারছিল না, আর সে অসহায় অবস্থা দেখে লিন তাকে সাহায্য করার কথা ভাবে। পরীক্ষার প্রশ্নগুলো ছিল মাল্টিপল চয়েস, যেখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। লিন খুব দ্রুত নিজের সব উত্তর শেষ করে ফেলে আর একটি ইরেজারের উপর উত্তরগুলো লিখে দেয়। এরপর সে ইরেজারটি নিজের জুতোর ভেতরে লুকিয়ে স্লাইড করে গ্রেসের দিকে পাঠিয়ে দেয়। গ্রেস সেই ইরেজার দেখে সব উত্তর মিলিয়ে নেয়, কিন্তু লিনের কাছে এখন একটি জুতো নেই। তাই গ্রেস নিজের জুতোটি খুলে লিনের দিকে ঠেলে দেয়। দুর্ভাগ্যবশত জুতোটি মাঝ রাস্তায় গিয়ে থেমে যায়। এটা দেখে তারা দুজনেই খুব ঘাবড়ে যায়। শিক্ষক দেখে ফেলা ঠিক আগ মুহূর্তে লিন কায়দা করে জুতোটি পরে নেয় আর খাতা জমা দিয়ে হল থেকে বেরিয়ে যায়। পরীক্ষার পর গ্রেস আর তার বয়ফ্রেন্ড প্যাট লিনকে অনেক ধন্যবাদ জানায়। প্যাট তাকে সাহায্যের জন্য কিছু টাকা দিতে চায়। লিন প্রথমে টাকা নিতে মানা করে দেয়, কিন্তু ঠিক তখনই সে একটা তিক্ত সত্যি জানতে পারে যে স্কুল তাকে স্কলারশিপ দিল তার বাবাকে স্কুলের উন্নয়নের নামে আড়ালে অনেক টাকা দিতে হচ্ছে। লিন ভাবতেও পারেনি যে তার বাবার সামান্য আয় দিয়ে সে কিভাবে এত টাকা জোগাড় করবে। তার বাবার এই কষ্ট দেখে লিন নিজের সিদ্ধান্ত বদলে ফেলে আর পেটের দেয়া অফার গ্রহণ করে। পেট তাকে বলে, আমার আরো 5 জন বন্ধু আছে যারা পরীক্ষায় তোমার সাহায্য চায়, তারা প্রতিটি সাবজেক্টের জন্য 3,000 টাকা দিতে রাজি, আর এই 7 জন ছাত্রকে সাহায্য করলে 1 বছরে তুমি কয়েক লাখ টাকা জমাতে পারবে। লিন তার প্রস্তাবে রাজি হয়ে যায় আর তার ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকে। 7 জন ছাত্রকে একসাথে উত্তর বলে দেওয়ার জন্য লিন একটি চমৎকার বুদ্ধি বের করে, যার নাম দেয় পিয়ানো টেকনিক। সে পিয়ানো শেখানোর নাম করে সবাই বাড়িতে ডাকে আর আঙুলের নড়াচড়ার মাধ্যমে ABCD অপশনগুলো বোঝানোর কৌশল শিখিয়ে দেয়। তারা ঠিক করে যে পরীক্ষার হলে লিন যখন পিয়ানোর রিদম অনুযায়ী আঙুল নাড়াবে, বাকিরা তা দেখে উত্তর মার্ক দেখে নেবে। পরীক্ষা যখন খুব কাছে, তখন ব্যাংক নামের এক নতুন ছাত্র স্কুলে ভর্তি হয়। ব্যাংক লিনের মতোই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল। পরীক্ষার দিন ব্যাংকের এক বন্ধু তাকে ঘুষ দিয়ে বলে, তুই পরীক্ষার হলে তোর খাতাটা আমাকে একটু দেখাস, আমি তোকে এর বিনিময়ে টাকা দেব। ব্যাংকে যখন ওই ছাত্রটি টাকার অফার দেয়, ব্যাংক সরাসরি তা প্রত্যাখ্যান করে চলে যায়। এদিকে ওই ছাত্রটি লিনকেও আগে ভাগে টাকা দিয়ে রেখেছিল, কিন্তু লিনের ফিঙ্গার মুভমেন্ট বা আঙ্গুলের ইশারার কৌশলটি সে কিছুতেই মাথায় ঢুকাতে পারছিল না। এমনিতেই তো তার মাথা মোটা, পড়াশোনায় ঠিক মাথাতে ঢুকে না, আর এই ইশারা যদি তার মাথায় থাকতো তাহলে সে পড়াশোনা দিয়েই কিছু করতে পারতো। আর তাই বেচারা লিনকে ছেড়ে ব্যাংকের কাছে সাহায্য চেয়েছিল, যে ব্যাংক কোনো সহজ উপায়ে তাকে সাহায্য করতে পারে কিনা। কিন্তু তার এই রাস্তাটিও বন্ধ হয়ে যায়। ব্যাংকের তাকে সাহায্য করতে মানা করে দেয়, কিন্তু ব্যাংক মানা করে দেয় তার কাছে এখন একটাই পথ খোলা ছিল, যে কোনো ভাবে লিনের আঙুলের ইশারা বুঝে উত্তর লিখে নেওয়া। ব্যাংক আড়াল থেকে সবটা লক্ষ্য করে লিনের পরিকল্পনার কথা আন্দাজ করতে পারে। পরীক্ষার হলে টিচার হঠাৎ ঘোষণা করে যে এবছর প্রশ্নপত্র 2টো সেটে তৈরি করা হয়েছে, সেট A আর সেট B হিসেবে থাকবে। কারো কাছে সেট A আসতে পারে, আবার কারো কাছে সেট B থাকবে। এই কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।
লিনের কাছে আসা সেট বি এর প্রশ্নপত্র। সে ইশারায় বাকিদের বুঝিয়ে দেয় যে সে এখন সেট বি এর উত্তরপত্র বলবে। বাকি ছাত্ররা লিনের আঙুলের নড়াচড়া দেখে দ্রুত উত্তরগুলো লিখে নেয় আর খাতা জমা দিতে যায়, কিন্তু লিনের মিশন তখনও বাকি। সে দেখে যে টিচারের কাছে অনেক ছাত্রের ভিড়। এই সুযোগে সে তার পাশের ছাত্রের সেটের প্রশ্নপত্রটি নিজের কাছে টেনে নেয় আর নিজের উত্তরপত্রটি তাকে দিয়ে দেয়। চোখের পলকে সে সেট এর সব উত্তরগুলো সমাধান করে ফেলায় আর পরীক্ষার সময় শেষ হওয়ার আগেই ইশারায় সবাইকে তা জানিয়ে দেয়। সবাই ঝটপট উত্তরগুলো নোট করে নেয়। তখন পাশের ছাত্রটি লিনকে ফিসফিস করে জিজ্ঞেস করে যে তুমি তোমার উত্তরপত্রে নাম লেখনি কেন? আমি কি আমার নাম লিখে দেব? লিন কড়া গলায় বলে একদম না, ওটা ফাঁকাই থাক। পরীক্ষা শেষ হলে লিন যখন বাইরে বসেছিল, টিচার এসে তাকে বলে তুমি তোমার খাতায় নাম না লিখে জমা দিয়ে দিয়েছো কেন? এই নাও, এতে নাম লিখে দাও। ঠিক সেই মুহূর্তেই হেড টিচার লিনকে নিজের রুমে ডাকে। লিন ঘাবড়ে গিয়ে সেখানে পৌঁছালে দেখে যে তার পাশে যেই ছাত্রটি সেখানে দাঁড়িয়ে আছে। হেড টিচার গম্ভীর গলায় লিনকে জিজ্ঞেস করে তুমি কি ছেলেটির খাতা দেখে কপি করেছো? লিন শান্তভাবে বলে না ম্যাম। এরপর সেই ছাত্রটিকে জিজ্ঞাসাবাদ করার সময় সেই ছাত্রটি কিছু স্বীকার করে না। তখন ব্যাংক হেড টিচারকে বলে না ম্যাডাম, আসলে ও আমার কাছে উত্তর দেখার জন্য সাহায্য চেয়েছিল, কিন্তু আমি মানা করে দিয়েছিলাম, তাই ও লিনের খাতা দেখে কপি করেছে। হেড টিচার তখন লিন ওই ছাত্র দুজনের প্রশ্নপত্র আর উত্তরপত্র মিলিয়ে দেখে। সে দেখে যে দুজনের প্রশ্নপত্র আলাদা সেটের ছিল। পাশের শিক্ষক হেড টিচারকে বলে ম্যাম, প্রশ্ন তো আলাদা ছিল, তাহলে কপি করা তো অসম্ভব। মনে হচ্ছে ব্যাংক আপনাকে ভুল তথ্য দিয়েছে। হেড টিচার তখন তাদের দুজনকে যেতে বলে, কিন্তু সন্দেহ হওয়ায় সে লিনের রাফ শিট বা ওয়ার্কআউট শিট পরীক্ষা করতে শুরু করে। সেখানে সে দেখে যে লিন সেট এর প্রশ্নগুলো সমাধান করেছে। সে পুনরায় লিনকে ডেকে পাঠায় আর জোর করে বলতে বলে যে তোমার কাছে তো সেট বি এর প্রশ্ন ছিল, তবে কেন তুমি সেট এর উত্তরগুলো সমাধান করেছো? সত্যিটা বলবে। ঠিক তখনই ব্যাংক সবটা ফাঁস করে দিয়ে বলে যে লিন এসব টাকার বিনিময়ে করেছে। পিয়ানো ক্লাসের নামে টাকা নেওয়ার কথা জানাজানি হতেই এই টিচার লিনের বাবাকে ডেকে পাঠায়। সে লিনের বাবার সামনেই তাকে খুব অপমান করে। এখানেই শেষ নয়, সে লিনের স্কলারশিপ বাতিল করে দেয় আর তাদেরকে সাফ জানিয়ে দেয় যে এখন থেকে শুধু ব্যাংকে স্কলারশিপ এক্সামের জন্য পাঠানো হবে। লিন নিজের ভুলেই এই বড় সুযোগটি হারিয়েছে। অপমানিত ও লজ্জিত হয়ে লিন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। বাড়িতে তার বাবা তাকে প্রচন্ড বকাঝকা করে আর লিনের কামানো সব টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয়। এমনকি লিন তার বাবার জন্য যেসব জামা কাপড় কিনেছিল রাগে সে সেইগুলোও ফেলে দেয়। লিনের বাবা প্রচন্ড কষ্ট পায়। সে তার মেয়েকে এমন অবস্থানে দেখতে চায়নি। সে কষ্ট করে হলো তার মেয়ের স্বপ্ন পূরণ করতে চেয়েছে আর শহরের সবচেয়ে নামি দামি স্কুলে ভর্তি করেছে, কিন্তু তার মেয়ে কিনা শেষমেশ এমন একটি জঘন্য কাজ করতে পারলো। এর পরের সিনে দেখা যায় যে লিনকে নকল করতে সাহায্য করা ছাত্রদের কেউ একজন ইনভেস্টিগেশন করছে। তার মানে কোনো বড় পরীক্ষায় নকল করতে গিয়ে তারা ফেসে গেছে। অন্যদিকে দেখা যায় গ্রেস পেটের বাবা মায়ের সাথে দেখা করতে এসেছে আর সেখানে এসে ডিনার করে। পেটের বাবা মা গ্রেসকে বলে পেট তোমার সাথে থেকে পড়াশোনায় খুব উন্নতি করেছে আর ভালো নম্বরও পাচ্ছে, তাই আমরা ঠিক করেছি যে পেটকে বিদেশে পড়াশোনা করতে পাঠাবো আর সেখানে সে স্কলারশিপও পেতে পারে। পেটের বাবা মা তখন গ্রেসকে প্রস্তাব দেয় যে তুমিও পেটের সাথে ওই কলেজে পড়তে গেলে ভালো হবে, তোমার সব খরচ আমরাই বহন করব, তুমি শুধু ওর সাথে থেকে এন্ট্রান্স এক্সামে ওকে পাশ করিয়ে দাও, বাকি সব আমরা সামলে নেব আর ভবিষ্যতে আমরা তোমার বিয়েও করিয়ে দেব। গ্রেস তখন লিনের কাছে গিয়ে ওই বড় এন্ট্রান্স এক্সামে পাশ করিয়ে দেওয়ার জন্য তার কাছে সাহায্য চায়, কিন্তু ওই পর্যায়ে পরীক্ষায় নকল করা প্রায় অসম্ভব। তাই লিন প্রথমে সরাসরি মানা করে দেয়, কিন্তু কিছুক্ষণ ভাবার পর লিন এতে রাজি হয়ে যায়, কারণ সে এক চমৎকার বুদ্ধি বের করেছে। লিনের প্ল্যান হলো এই এন্ট্রান্স এক্সাম সারা বিশ্বের ছাত্ররা একই দিনে দেয়, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাইম জোন আলাদা। সেই টাইম জোন অনুযায়ী অস্ট্রেলিয়ার সিডনি সেন্টারে পরীক্ষা সবার আগে শুরু হবে। থাইল্যান্ডে পরীক্ষা শুরু হওয়ার 4 ঘন্টা আগেই সিডনিতে পরীক্ষা শুরু হয়ে যাবে। লিন তাদের বলে যে আমি সিডনিতে গিয়ে পরীক্ষা দেব, সেখানে পরীক্ষা শেষ করে উত্তরগুলো মুখস্থ করে ফোন দিয়ে তোমাকে সবকিছু পাঠিয়ে দেব আর তুমি সেই অনুযায়ী পরবর্তী পরীক্ষাটা দেবে। কিন্তু প্রশ্নের এতগুলো উত্তর সে নিজে মুখস্থ রাখতে পারলো এই মাথা মোটা ছাত্ররা তো কিছুই মনে রাখতে পারবে না। তাই লিন একটা বুদ্ধি বের করে। সে পেন্সিলের বারকোডের মাধ্যমে উত্তর পাঠানোর এক অভিনব আইডিয়া বের করে। পেন্সিলের গায়ের বারকোডের দাগগুলো পুরুত্ব দেখে অপশন চেনা যাবে। সবচেয়ে মোটা দাগ মানে এ, তার থেকে একটু কম মোটা মানে বি, তার চেয়ে কম মানে সি, আর সবচেয়ে সরু দাগ থাকবে ডি। লিন বলে আমি উত্তরগুলো পাঠিয়ে দিলে তোমরা সেই অনুযায়ী বারকোড বসানো পেন্সিল তৈরি করে নেবে, যা দেখে সবাই পরীক্ষায় সঠিক উত্তর দাগাতে পারবে। সে আরো বলে যে এই কাজের জন্য তোমরা যত বেশি সম্ভব ক্লায়েন্ট জোগাড় করো, তাতে যে টাকা আসবে তার একটা ভাগ তোমরাও পাবে। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে, সবগুলো উত্তর একবারে দাগানো, সেগুলো মুখস্থ করা আর ফোনে টাইপ করে পাঠানোর জন্য পরীক্ষার সময়টুকু যথেষ্ট নয়। লিন একা সব পারবে না, তাই সে বলে যে উত্তরগুলো মুখস্থ করার জন্য আমার আরেকজন জিনিয়াসের দরকার, আর সেটা একমাত্র ব্যাংক
কি হতে পারে। আমি পরীক্ষার অর্ধেক উত্তর মুখস্থ করব আর বাকি অর্ধেকটা ব্যাংক মুখস্থ করবে। বিনিময়ে তারা ব্যাংক ও টাকার একটা বড় অংশ দেবে। লিন স্পষ্ট তাদেরকে জানিয়ে দেয় যে ব্যাংক রাজি হলেই কেবল এই পরিকল্পনায় সে কাজ করবে, নয়তো পুরো প্ল্যানই বাতিল। পরদিন ব্যাংকে সে বহু প্রতীক্ষিত স্কলারশিপ পরীক্ষার তারিখ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একদল গুন্ডা এসে তাকে প্রচন্ড মারধর করে আর একটি ময়লার ভাগাড়ে ফেলে দিয়ে যায়। এর ফলে ব্যাংক সময় মতো পরীক্ষায় পৌঁছাতে পারে না আর তার স্কলারশিপ পাওয়ার সুযোগটিও শেষ হয়ে যায়। ব্যাংকের মা অনেক কষ্ট করে লন্ড্রির কাজ করে তাকে পড়াশোনা করাচ্ছিল আর ব্যাংকও চাইছিল ভালো কিছু করে তার মায়ের দুঃখ ঘোচাতে। সুযোগটি হারিয়ে সে মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ে। সে মনে মনে খুব কষ্ট পাচ্ছিল আর হতাশ হয়ে যাচ্ছিল যে সে তার মায়ের সামনে কিভাবে যাবে আর তাকে কি উত্তর দেবে। এই অবস্থায় লিন ব্যাংকের সাথে দেখা করতে আসে আর তাকে সমবেদনা জানিয়ে বলে, খুব খারাপ লাগছে যে তুমি পরীক্ষাটা দিতে পারলে না, কিন্তু তুমি দমে যেও না। তোমার সামনে এখন অনেক টাকা কামানোর সুযোগ আছে। সেই টাকা দিয়ে তুমি পরে যে কোনো প্রাইভেট কলেজে ভর্তি হতে পারবে। তুমি যদি আগ্রহী হও তবে এই ঠিকানায় এসো। ব্যাংক লিনের দেওয়া ঠিকানায় পৌঁছালে লিন তাকে আদ্যপান্ত সব প্ল্যান বুঝিয়ে দেয়। ব্যাংক তার ভাগের কথা জিজ্ঞেস করলে লিন তাকে বলে যে তুমি 10 লাখ টাকা পাবে, কিন্তু লিন নিজের জন্য 20 লাখ টাকা রাখছে। এই কথা শুনে ব্যাংক চমকে যায়। এরপর তারা অত্যন্ত পেশাদার ভাবে সবকিছুর প্ল্যান শুরু করে, কিভাবে সিডনিতে পরীক্ষা দিতে হবে, কিভাবে একে অপরের সাথে যোগাযোগ রাখতে হবে ইত্যাদি। শুধু তাই নয়, যদি পরীক্ষার হলে জালিয়াতি করতে গিয়ে ধরা পড়ে যায় তবে তারা কি জবাব দেবে আর কিভাবে অভিনয় করবে তারও রিহার্সাল করতে থাকে। লিন প্যাটের কাছে জানতে চায়, যদি ব্যাংক ধরা পড়ে যায় তবে তুমি নিজেকে বাঁচাতে কি করবে? তখন প্যাট অভিনয়ের ছলে বলে উঠে, আসলে ব্যাংকের সাথে আমার সম্পর্ক মোটেও ভালো নয়। ও যা বলছে সবকিছু মিথ্যে। অভিনয়ের নেশায় প্লেট ফ্লোতে বলে ফেলে যে ব্যাংকে কেউ একজন মেরে ময়লার ভাগাড়ে ফেলে দিয়েছিল। এই কথা শোনা মাত্রই ব্যাংক ক্ষিপ্ত হয়ে প্যাটের উপর ঝাঁপিয়ে পড়ে, কারণ ব্যাংক সবাইকে বলেছিল যে তাকে কেউ মেরেছে, কিন্তু ময়লার ভাগাড়ে ফেলে দেওয়ার কথা সে কাউকেই বলেনি। প্যাটের মুখে এই কথা শুনে ব্যাংক নিশ্চিত হয়ে যায় যে প্যাটি গুন্ডা পাঠিয়ে তাকে মার খাইয়েছে যাতে সে স্কলারশিপ পরীক্ষা দিতে না পারে। আর লিনের সাথে এই জালিয়াতের মিশনে সে যোগ দিতে বাধ্য হয়। লিন জানায় যে এসবের কিছুই সে জানতো না, কিন্তু ব্যাংক তাকে বিশ্বাস না করে তার সাথে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। তবে কিছুক্ষণ পর ব্যাংক নিজেই লিনের সাথে দেখা করতে আসে। সে বুঝতে পারে যে তার এখন টাকার খুব প্রয়োজন। যা হবার তা তো হয়েই গেছে, এখন সেটা নিয়ে আফসোস করে আর তাদের সাথে শত্রুতা করলে শুধু তার লসই হবে, বরং এখান থেকে সে কিছু তো পাবেই না, তার পড়াশোনাটাও শেষ হয়ে যাবে। সে বলে যে যা হবার তা তো হয়েই গেল, আমার এখন টাকা দরকার, চলো এই মিশনটা শেষ করি। এরপর তারা দুজনে দিনরাত এক করে পড়াশোনা শুরু করে দেয়। আর পরীক্ষার সময় চলে আসলে তারা অস্ট্রেলিয়ার সিডনি শহরে পৌঁছায়। পরীক্ষায় মোট 4টি সেকশন ছিল। প্রথম সেকশনের জন্য সময় ছিল 45 মিনিট। লিনার ব্যাংক দ্রুত সব উত্তর সমাধান করে সেগুলো মুখস্থ করে নেয়। এরপর যে 10 মিনিটের ব্রেক পাওয়া যায় সেই সময় তারা আলাদাভাবে বাথরুমে যায়। তারা আগে থেকে তাদের ফোনগুলো প্লাস্টিক কভারে মুড়িয়ে বাথরুমের ফ্ল্যাশ ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে রেখেছিল। বাথরুমে ঢুকে লিন দ্রুত তার ফোন বের করে উত্তরগুলো টাইপ করে থাইল্যান্ডে পাঠিয়ে দেয়, কিন্তু ব্যাংক উত্তর পাঠায় না। সে সুযোগ বুঝে প্যাটের কাছে আরো বেশি টাকা দাবি করে বসে। সে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় যে আমাকে এখনই আরো 10 লাখ টাকা দিতে হবে, নয়তো আমি উত্তর পাঠাবো না, আর এই কথা আমি সবাইকে জানিয়ে দেব। এমন সংকটময় মুহূর্তে এই হুমকি শুনে থাইল্যান্ডে থাকা সব ছাত্রছাত্রী একদম ভয়ে আটকে ওঠে। একজন ছাত্রী মেসেজ করে জানায় যে আমার কাছে এখন মাত্র 5 লাখ টাকা আছে, আমি ওটাই পাঠিয়ে দিচ্ছি তোমাকে, দয়া করে উত্তরগুলো পাঠিয়ে দাও, নয়তো আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। টাকা পাওয়ার পর ব্যাংক উত্তরগুলো পাঠাতে শুরু করে। ওদিকে থাইল্যান্ডে পেট আর গ্রেসের টিম যুদ্ধের গতিতে কাজ করছিল। তারা লিনার ব্যাংকের পাঠানো উত্তরগুলো পেন্সিলের বারকোড হিসেবে প্রিন্ট করে পেন্সিলের গায়ে স্টিকার লাগিয়ে দিচ্ছিল। সেই পেন্সিলগুলো পরীক্ষার্থীদের কাছে সময় মতো পৌঁছে দেওয়ার জন্য তারা একদল বাইক রাইডারকেও নিয়োগ করেছিল। সবকিছু একদম ঘড়ির কাঁটা মেপে চলছিল যাতে ছাত্ররা ঠিক সময় পরীক্ষার হলে পৌঁছাতে পারে। সিডনিতে লিনার ব্যাংক প্রথম সেকশনের উত্তর পাঠিয়ে দিয়ে আবার হলে ফিরে আসে আর পরের সেকশনের পরীক্ষা দেয়। ব্রেকের সময় তারা আবারও বাথরুমে গিয়ে উত্তর পাঠানোর চেষ্টা করে, কিন্তু এবার ব্যাংক মারাত্মক বিপদে পড়ে যায়। সে অনেকক্ষণ ধরে বাথরুমের ভেতরে থাকায় সুপারভাইজার সন্দেহ করে হায়ার স্টাফদের খবর দেয়। সেন্টারের কাউন্সিলর এসে বাথরুমের দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করে বলতে থাকে যে তুমি যদি এখনই দরজা না খোলো তবে আমি দরজা ভেঙে ভেতরে ঢুকবো। তুমি এতক্ষণ ধরে ভেতরে কি করছো? তুমি তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে আসো। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও ব্যাংক ঘাবড়ে না গিয়ে দ্রুত সব উত্তর টাইপ করে থাইল্যান্ডে পাঠিয়ে দেয় আর মোবাইলে সব হিস্ট্রি ডিলিট করে দেয়। কিন্তু তাড়াহুড়ো করে ফ্ল্যাশ ট্যাঙ্কের ঢাকনা লাগাতে গিয়ে সেটি হাত থেকে পড়ে ভেঙে যায় আর তার একটা টুকরো দরজার নিচে গিয়ে
কাউন্সিলর পায়ের কাছে পড়ে। কাউন্সিলর নিশ্চিত হয়ে যায় যে ভেতরে কিছু একটা গড়বড় আছে। ব্যাংক ফোনটি টয়লেটের ভেতরে ফেলে ফ্ল্যাশ করার চেষ্টা করে, কিন্তু সেটি ঠিক মতো ভেতরে যায় না। ঠিক তখনই কাউন্সিলর দরজা ভেঙে ভেতরে ঢুকে ব্যাংকে হাতে নাতে ধরে ফেলায়। অন্যদিকে লিনও তার ভাগের সব উত্তর পাঠিয়ে দিয়েছিল, কিন্তু তার বাথরুমের বাহিরেও সুপারভাইজার দাঁড়িয়ে থাকায় সে আর ফোনটি লুকিয়ে রাখার সময় পায় না। সে দ্রুত ফোনটি তার জুতোর ভেতর লুকিয়ে বাহিরে বেরিয়ে আসে। লিন জানতো যে হলে ঢোকার আগে আবার চেকিং হবে, আর জুতোর ভেতর ফোন থাকলে সে ধরা পড়ে যাবে। কিন্তু লিনের বুদ্ধি তো ছিল আলাদা। সে করিডোরে থাকা ওয়াটার ডিসপেন্সার মেশিনের একটি সরু খাঁজে কায়দা করে ফোনটি লুকিয়ে ফেলে আর পানি পান করার অভিনয় করে স্বাভাবিকভাবে হলে গিয়ে বসে। লিনের এমন উপস্থিত বুদ্ধি সত্যি অবাক করার মতো ছিল। পরীক্ষার শেষ সেকশন অর্থাৎ সেকশন 4 শুরু হয়ে যায়। ব্যাংক ধরা পড়ায় লিন ভেতরে ভেতরে খুব অস্থির হয়ে পড়েছিল আর কিছুতেই পড়াশোনায় মন দিতে পারছিল না। সে অনেক চেষ্টা করে উত্তরগুলো মুখস্থ করতে পারছিল না। তখন হঠাৎ তার সেই পিয়ানো ক্লাসের কথা মনে পড়ে আর সে প্রতিটি উত্তরকে একটি গানের সুরের মতো করে মনে রাখার চেষ্টা করে। পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগে লিন এক অদ্ভুত নাটক শুরু করে। সে পেন্সিল মুখে ঢুকিয়ে বমি করার ভান করে নিজের উত্তরপত্রের উপর বমি করে দেয়। আসলে সে আগে থেকে পানি পান করে পেট ভরে রেখেছিল যাতে সে এরকম কিছু করতে পারে। সে চিৎকার করে বলতে থাকে যে আমার শরীর খুব খারাপ লাগছে, আমি আর বসতে পারছি না, আমাকে যেতে দিন। এই অজুহাতে সে হল থেকে বেরিয়ে আসে। ঠিক সেই সময় থাইল্যান্ডে লিনের বাবা সেই ফ্যাক্টরিতে যেখানে পেটার গ্রেস জালিয়াতি করছিল সেখানে পৌঁছে যায়। সেখানে লিনের বাবা পৌঁছে পেটার গ্রেসকে জেরা করতে শুরু করে। সে তাদেরকে বলে যে আমার মেয়ে কোথায়, তোমরা কি আবার কোনো জালিয়াতি শুরু করেছো? ঠিক তখনই পেটার ফোনে উত্তরের মেসেজ আসতে শুরু করে। লিনের বাবা যাতে মেসেজগুলো দেখে না ফেলে সেজন্য পেটার গ্রেস তড়িঘড়ি করে এক বিশাল মিথ্যে কথা বলে দেয়। তারা তাকে বলে যে আঙ্কেল, আসলে লিন আর ব্যাংক একে অপরের প্রেমে পড়েছে আর আমাদের না জানিয়ে তারা দুজনে মিলে অস্ট্রেলিয়া ঘুরতে গেছে। এই কথা শুনে লিনের বাবা তো একদম অবাক হয়ে যায় আর সে হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে সিডনিতে লিন করিডোর দিয়ে পালানোর সময় কাউন্সিলরকে সামনে দেখে একটি রুমে লুকিয়ে পড়ে। কোনো মতে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে সে দৌড়াতে শুরু করে আর ট্রেনের জন্য অপেক্ষা করার সময় ফোনের শেষ উত্তরগুলো টাইপ করতে থাকে। সে দেখে যে কাউন্সিলর তাকে ধাওয়া করে স্টেশনেও পৌঁছে গেছে। তখন লিক আবার এক বুদ্ধি খাটায়। সে স্টেশনের এক ফুড ভেন্ডিং মেশিন থেকে কিছু খাবার কিনে এক গাদা খাবার মুখে পুরে নেয় আর পাশে বসে থাকা এক মহিলার ব্যাগের ভেতর চুপি চুপি তার ফোনটি ফেলে দেয়। কাউন্সিলর যখন তার কাছে পৌঁছায় লিন তার খাবারের জন্য বমি করার ভান করে। এতে কাউন্সিলর মনে হয় যে লিন সত্যি অসুস্থ হওয়ার কারণেই পরীক্ষার হল থেকে বেরিয়ে এভাবে পাগলের মতো পালাচ্ছিল। তার কাছে তখন কোনো মোবাইলই ছিল না, তাই কাউন্সিলর চাইলেও তাকে আর সন্দেহ করতে পারে না। লিন এবার নিশ্চিত হয় যে সে এবার ধরা পড়বে না, কিন্তু সে জানে যে তার উত্তরপত্র নষ্ট হয়ে যাওয়ায় এই পরীক্ষায় সে আর পাশ করতে পারবে না। থাইল্যান্ডে পেটার গ্রেস লিনের পাঠানো শেষ উত্তরগুলো দিয়ে পেন্সিল রেডি করে ফেলায় আর বাইক রাইডারদের মাধ্যমে সেগুলো পরীক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়। সব ছাত্রছাত্রী সফলভাবে পরীক্ষা শেষ করে। কিছুদিন পর লিন একাই থাইল্যান্ডের এয়ারপোর্টে নামে। পেটার গ্রেস তাকে নিতে এলে লিন জানায় যে তার পরীক্ষা নষ্ট হয়ে গেছে আর ব্যাংকের ধরা পড়ার খবর দেয়। লিন বলে ব্যাংক সব দোষ নিজের ঘাড়ে নিয়েছে, সে আমাদের কারো নাম বলেনি, তাই তোমরা এখন নিরাপদ। কিন্তু ব্যাংকে আজীবনের জন্য ব্ল্যাকলিস্ট করা হয়েছে, অর্থাৎ সে ভবিষ্যতে আর কখনোই এই এন্ট্রান্স এক্সাম দিতে পারবে না। লিন যখন এই দুঃখজনক খবরগুলো দিচ্ছিল তখনই তার বাবা সেখানে এসে হাজির হয়। সে লিনকে সরাসরি জিজ্ঞেস করে যে তুমি আর ব্যাংক একে অপরকে ভালোবাসো? এই কথাটি আমাকে কেন আগে বলনি? আর তোমরা আমাকে না জানিয়ে অস্ট্রেলিয়া কেন চলে গেছো? তোমরা আমাকে বিশ্বাস করে এই কথাটা আগে জানাতে পারতে। ঠিক আছে, এখন ব্যাংকে নিয়ে চলো, আমরা একসাথে ডিনার করতে করতে সবকিছু আলোচনা করব। বাবার এই সরলতা আর ভালোবাসা দেখে লিন আর নিজেকে সামলাতে পারে না। সে ভাবে এমন একজন ভালো মানুষের সাথে সে কিভাবে এত বড় একটা মিথ্যে কথা বলল। লিন তার বাবাকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে ওঠে আর সব সত্যি কথা স্বীকার করে নেয়। ওদিকে লিনের জালিয়াতির কারণে ওই পরীক্ষায় অংশ নেওয়া সব ছাত্রছাত্রী 1460 নম্বর পেয়ে পাশ করে যায়। যেহেতু সবার উত্তর একই ছিল তাই সবার নম্বর একই হয়। পেটার গ্রেসলিনকে তার ভাগের টাকা নিতে অনুরোধ করে আর তারা জানায় যে ব্যাংক তার ভাগের 20 লাখ টাকা নিয়ে নিয়েছে, কিন্তু লিন টাকার মোহ ত্যাগ করে আর সেই টাকা নিতে সে পরিষ্কার মানা করে দেয়। এরপর তাদের এই জালিয়াতির খবর স্কুলে জানাজানি হলে লিন আর ব্যাংক দুজনকেই স্কুল থেকে বহিষ্কার করা হয়। এরপর লিন একটি স্কুলে সাধারণ বেতনে শিক্ষিকার চাকরি নেয়। সে মনে করে যে সততার সাথে অর্জিত এই সামান্য টাকাই তার জন্য যথেষ্ট হবে। একদিন ব্যাংক লিনকে মেসেজ করে তার সাথে দেখা করতে বলে। লিন গিয়ে দেখে যে ব্যাংক তার মায়ের লন্ড্রি ব্যবসার সুবিধার জন্য অনেকগুলো আধুনিক ওয়াশিং মেশিন কিনেছে। ব্যাংক লিনকে প্রস্তাব দেয় যে আমরা তো কেবল একটি পরীক্ষা দিয়েছি, সামনে জিটি আর পিটি এর মতো আরো অনেক পরীক্ষা আছে যা হাজার হাজার ছাত্র দেয়। আমরা যদি তাদের সাহায্য করি তবে আমরা কোটি কোটি টাকা কামাতে পারবো। অর্থাৎ যে ব্যাংক একসময় সৎ আর মেধাবী ছিল, টাকার লোভে সে এখন পুরোপুরি বদলে গেছে। সে এখন আর পরিশ্রম করে টাকা উপার্জন করতে চাইছিল না, সে জালিয়াতি করে সহজ উপায়ে অনেক টাকার মালিক হতে চাইছিল। কিন্তু লিন তাকে ফিরিয়ে দিয়ে বলে আমি জীবনে অনেক ভুল করেছি আর সেই ভুলগুলো আমি আর করতে চাচ্ছি না, আমি এসবের মধ্যে আর কখনো থাকবো না।
তখন ব্যাংক লিনকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে বলে যে তুমি যদি আমাকে এই কাজে সাহায্য না করো তবে আমি আমাদের দুজনের জালিয়াতি সব কথা ফাঁস করে দেব, আর জালিয়াতি করার অপরাধে তুমি জেলেও যেতে পারো। কিন্তু লিন ব্যাংকের এই হুমকিতেও ভয় পায় না। সে নিজেই সিদ্ধান্ত নেয় যে সে তার সব অপরাধের প্রায়শ্চিত্ত করবে। মুভির শেষে দেখা যায় লিন তার বাবার হাত ধরে সে এন্ট্রান্স এক্সাম বোর্ডের অফিসে যাচ্ছে নিজের সব দোষ স্বীকার করার জন্য। সে বুঝতে পারে যে জীবনে শুধু টাকাই নয়, মানসিক শান্তি আর সততাই জীবনের আসল সম্পদ। আর এই সিনের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।